নমস্কার, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সকলকে জানিয়ে আমি দেবাঞ্জলি সেন আজ ইচ্ছে পূরণ গ্রুপের ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলের সাথে উপস্থিত আছি সন্ধ্যে 6টা থেকে 6:30 পর্যন্ত। আজকে ইচ্ছে পূরণ গ্রুপের ফেসবুক পেজে লাইভে আমাকে আমন্ত্রণ করার জন্য ইচ্ছে পূরণ গ্রুপের কর্ণধার শান্তনু দত্ত দাদা ভাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। তার সাথে ইচ্ছে পূরণ গ্রুপের সাথে যে সমস্ত সকল সদস্য আছেন তাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা জানাচ্ছি। আর যারা ইচ্ছে পূরণ গ্রুপের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছেন তাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে অনুষ্ঠান শুরু করব স্বামী বিবেকানন্দকে নিয়ে কিছু কথা বলে। গতকাল আমরা স্বামী বিবেকানন্দের একটি দিন পেছনে ফেলে এসেছি, কিছু গল্প করছি, কিছু কথা গল্প নয়, এগুলো সত্যি ঘটনা, সংগৃহীত তথ্য, লেখা অসাধারণ সুন্দর ঘটনা। 1898 সাল, শিকাগো থেকে ফেরার পথে বেশ কয়েক বছর কেটে গেছে। স্বামীজি বসে আছেন বেলুড় মঠের গঙ্গার তীরে। শীতের বিকেলের শেষ রোদ গঙ্গার ঢেউয়ের বিভঙ্গে লুকোচুরি খেলছে তখন। স্বামীজির পাশেই বসে আছেন তার বিদেশিনী শিক্ষা ভগিনী নিবেদিতা। নৈসর্গিক নিস্তব্ধতা মেখে জলগম্ভীর কণ্ঠে স্বামীজি বলে উঠলেন, না সিস্টার, এভাবে বসে বসে সময় নষ্ট করা আর ঠিক হচ্ছে না। সিস্টার বলুন স্বামীজি, কি করতে হবে? স্বামীজি, সারা পৃথিবীকে আমি ভারতীয় দর্শন তো বোঝালাম, কিন্তু আমি নিজেকে আজও ভারত মাকে জানার চেষ্টা করেছি। ভাবছি পায়ে হেঁটে আমি ভারত মাকে দর্শন করব। তুমি কি পারবে আমার সাথে যেতে? সিস্টার, এ তো আমার পরম সৌভাগ্য স্বামীজি। এই দেশটাকে আমি আমার নিজের দেশ ভেবে সব ছেড়ে চলে এসেছি। এই দেশকে চেনা জানা সৌভাগ্য আমি অর্জন করতে চাই। যত কষ্টই হোক আমি আপনার সাথে যাব স্বামীজি। যেমন ভাবনা তেমন কাজ। দক্ষিণের কন্যাকুমারী থেকে শুরু হলো পায়ে হেঁটে ভারত দর্শন। গন্তব্য উত্তরের কাশ্মীর উপত্যকা। টানা প্রায় 6 মাস পথ চলে অক্টোবরে স্বামীজি পৌঁছলেন কাশ্মীর। ক্লান্ত অবসন্ন শরীর তখন প্রায় চলছে না, একটু বিশ্রাম চাইছে। উপত্যকার এক ফাঁকা মাঠের পাশে একটা পাথরের খণ্ডের ওপর বসে ক্ষণিক বিশ্রাম নিচ্ছেন স্বামীজি। সামনের মাঠে খেলা করছে কয়েকটি স্থানীয় শিশু কিশোর। একটি বছর কাছাকি শিশু কন্যা তাদের মধ্যে রয়েছে। ওই কন্যাটির দিকে একদৃষ্টে তাকিয়ে দেখছেন স্বামীজি। কন্যাটির মা তার মেয়েকে ডেকে একটি পাত্র করে কিছু খাবার দিয়ে গেলেন। মেয়েটিও খাবারটি সবে মুখে তুলতে যাবে, এমন সময় আরো দূর থেকে আরো একটি ছোট ছেলে চিৎকার করে নিজেদের ভাষায় কিছু একটা বলতে বলতে মেয়েটির কাছে ছুটে এলো। মেয়েটি নিজের মুখের খাবারটা রেখে দিল, আবার ওই পাত্রের মধ্যে খাবার সমেত ওই পাত্রটি এগিয়ে দিল ওই ছেলেটির দিকে। স্বামীজি উঠে দাঁড়িয়ে পড়লেন, চিৎকার করে বললেন, সিস্টার, আমি পেয়ে গেছি। সিস্টার, কি পেলেন স্বামীজি? স্বামীজি, মা দুর্গাকে পেয়ে গেছি, ভারত মাকে খুঁজে পেয়েছি। স্বামীজি, ওই দেখো সিস্টার, যে মেয়েটা নিজের মুখের খাবার হাসতে হাসতে তার ভাইয়ের মুখে তুলে দিতে পারে যুগ যুগ ধরে, সেই তো আমার মা দুর্গা, সেই তো আমার ভারত মাতা। স্বামীজি, সিস্টার, তুমি পূজার উপকরণ সাজিয়ে ফেলো। আগামীকাল দুর্গাপুজোর অষ্টমীতে এই মেয়েটিকে আমি ক্ষীর ভবানী মন্দিরে দুর্গার আসনে বসিয়ে কুমারী পুজো করব। আমি যাচ্ছি মেয়েটির বাবার সাথে কথা বলতে। হঠাৎ স্বামীজি রাস্তা আটকে দাঁড়ালেন কিছু কুসংস্কারচ্ছন্ন কাশ্মীরি পণ্ডিত। স্বামীজি, আপনি দাঁড়ান। পণ্ডিতেরা, স্বামীজি, আপনি না জেনে বুঝে ভুল করতে যাচ্ছেন। ওই মেয়েটিকে আপনি কখনোই দুর্গা রূপে পুজো করতে পারেন না। ওর জন্ম মুসলমান ঘরে, ওর বাবা একজন মুসলমান শিকারা চালায়, ও মুসলমানের মেয়ে। স্বামীজির কান দুটো লাল হয়ে গেছে, চোয়ালটা শক্ত হয়ে উঠেছে। গম্ভীর গলায় স্বামীজি বললেন, আপনারা আপনাদের মা দুর্গাকে হিন্দু আর মুসলমানের পোশাক দিয়ে চেনেন, আমি আমার মা দুর্গাকে অন্তরাত্মা দিয়ে চিনি। এই মেয়েটির শরীরে হিন্দুত্বের পোশাক না থাক, মুসলমানের পোশাক, ওই আমার মা দুর্গা। আগামীকাল ওকেই আমি দুর্গার আসনে বসিয়ে পুজো করব। পরের দিন সকাল, দুর্গাপুজোর অষ্টমী। ক্ষীর ভবানী মন্দিরে ঘন্টা বাজছে, শাঁখ বাজছে। মুসলমানের মেয়ে বসে আছে দুর্গা সেজে। পুজো করছেন হিন্দু সন্তান স্বামী বিবেকানন্দ।
পুজোর উপকরণ সাজিয়ে দিচ্ছেন খ্রিস্টান ঘরের জন্ম নেওয়া ভগিনী নিবেদিতা। এই হলো মহামানবিক দুর্গাপুজো, এই হলো মানবিকতার দুর্গাপুজো। মা আমাদের সবার, যার ধর্ম নির্বিশেষে, মার কোনো জাত থাকে না, ধর্ম থাকে না। স্বামীজিকে নিয়ে আরেকটি তথ্য। দেওঘরে স্বামীজি ষষ্ঠবার অর্থাৎ শেষবারের মতো দেওঘরে আসেন 1900 খ্রিস্টাব্দের ডিসেম্বর। সেই সময় একটি বিশেষ ঘটনার থেকে জানা যায় হরিচরণ মিশ্রের অপ্রকাশিত রচনার থেকে। দেওঘরে থাকাকালীন স্বামীজি প্রায় পার্শ্ববর্তী গ্রামে সাঁওতাল পল্লীতে ভ্রমণ করতেন। তিনি বলেছিলেন, এই সাঁওতালরাই এদেশের আদি অধিবাসী। এরা সরল, সৎ এবং উদার। মহাজন জমিদার এবং ফরেদদাররাই এদের ঠকায়, এদের সততার মূল্য পায় না। সাঁওতালদের প্রতি স্বামীজির গভীর ভালোবাসা ছিল। মুনিয়া মাঝির কথা মনে পড়ে। প্রিয়বাবুর আনন্দ কুঠিরে যেখানে স্বামীজি এসে থাকতেন, কাজ করত মুন্না সাঁওতাল ও তার স্ত্রী ঝড়ি সাঁওতাল। তাদের একমাত্র মেয়ে মুনিয়া মাঝি। মুনিয়ার যখন 7 বছর বয়স তখন তার বাবা মারা যায় কলেরায়। এরপর থেকে মা মেয়ে প্রিয়বাবুর বাড়িতে ঘর মোছা, জল তোলা, বাসন মাজা, কাপড় কাচা প্রভৃতি কাজ করতেন। মুনিয়া স্বামীজি স্নানের জল তুলে দিত, কাপড় কেচে দিত, খড়ম ধুয়ে দিত। মুনিয়া স্বামীজিকে বলতো সাধু বাবা। স্বামীজি দেওঘরে এলে নিমকাঠি দিয়ে দাঁত মাজতে। এই নিমকাঠি জোগাড় করে আনতো মুনিয়া। পেটের গোলমালে ভুগতেন বলে স্বামীজির জন্য মুলিয়া হিঞ্চে শাক এনে তার রস করে কাঁচা দুধ দিয়ে খেতে দিত তাকে। স্বামীজি তা খেয়ে বলতেন, মুনিয়া আমার এখানকার গার্জেন। একবার মুনিয়া অনেকগুলি ভুট্টা এনে স্বামীজিকে বলল, সাধু বাবা এগুলো পুড়িয়ে দেবো, খাবি? খুব ভালো খেতে। স্বামীজি মুনিয়ার কথা শুনে হো হো করে হাসতে হাসতে বললেন, বাপ মারাই মেয়েটির প্রতি স্বামীজির অপরিসীম করুণা ছিল। তাই আমাকে বলেছিলেন, এই অনাথা আদিবাসী মেয়েটিকে একটু লেখাপড়া শেখানোর ব্যবস্থা করুন। স্বামীজির নির্দেশ মতো মুনিয়াকে প্রাথমিক লেখাপড়া শিখিয়ে কুষ্ঠাশ্রমে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম। কাজ করার সুবাদে সংসার ওদের একটু সচ্ছল হলো। সে লেখাপড়া জানায় পরমহংসদেবের নাম জানতে পারলো, স্বামীজির কর্মকাণ্ড কিছু জানলো। এদিকে বয়স হওয়ায় তার মা তার বিয়ে দিতে চাইলো। সে বলেছিল, সাধু বাবা আমার মাথা ছুঁয়ে আশীর্বাদ করেছে, সেই আমাকে রক্ষা করবে। মা মেয়ের সংসার থাকতো ধারোয়া নদীর তীরে। স্বামীজির প্রয়াণের সংবাদ পেয়ে মুনিয়া ভীষণ কেঁদেছিল। তখন 20-22 বছর বয়স তার। মারণ জ্বরে পড়ল সে। সংবাদ পেয়ে তাদের বাড়ি ছুটলাম। পাড়াতে পৌঁছেই কান্নার রোল শুনতে পেলাম। বুকটা ধড়াস করে উঠল। শুনলাম আজই মুনিয়া আমাদের ছেড়ে চলে গেছে। বাড়িতে গিয়ে দেখি দাওয়ার চেটায়ের ওপর মুনিয়া চিরঘুমে ঘুমিয়ে আছে। তার মাথার কাছে একজোড়া খড়ম। জিজ্ঞাসা করলাম, ওর মাথার কাছে খড়ম জোড়া কেন? তার মা বলল, পান্ডাজি ওই খড়ম জোড়া হলো সাধু বাবার। পুজো করার লেগে মুনিয়া বাবুর কাছ থেকে চেয়ে নিয়েছিল। অসুখের সময় বলেছিল, মা তুই সাধু বাবার খড়ম দুটো মাথায় ঠেকিয়ে কাছে রাখ, সাধু বাবা এসে পড়বে। এ কথা বলে মুনিয়ার মা আবার কান্নায় ভেঙে পড়ল। স্বামীজি মুনিয়ার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন। মুনিয়া নিশ্চিত স্বামীজির আশীর্বাদ পেয়েছিল। তা না হলে অশিক্ষিত সাঁওতাল গোষ্ঠীর মেয়ে হয়ে রোগীদের সেবার কাজে নিজেকে বলি দেবার সাহস পেল কোথা থেকে? ধন্য মুনিয়া মাঝি, ধন্য তার সাধু বাবার প্রতি ভক্তি। স্বামীজির যে সমস্ত লেখা উনি লিখে দিয়ে গেছেন, সেই লেখা আমাদের সকলের জানা উচিত, আমাদের সকলের পড়া উচিত। কারণ এই সমস্ত লেখার মধ্য দিয়ে তিনি আমাদের মানুষের মধ্যে যে একটা সৌভাতৃত্বের এবং আমাদেরকে একজোট হবার যে আর্তি জানিয়েছিলেন, তার মধ্যে শুধুমাত্র মনুষ্যত্ব এবং মানবিকতা কাজ করেছে। সবার ওপর মানুষত্ব, তাহার উপর নাই। একটি কবিতা সুদেব ভট্টাচার্যের লেখা, অমল রিক্সা চালায়। এই কবিতাটা হয়তো আমি আরো একবার পড়েছি এখানে, তবুও ভীষণ ভালো কবিতা। অমল রিক্সা ভালোই চালায়, হাতে পেতলের ঘুঙুর দুলিয়ে দুলিয়ে টুংটাং নিয়মিত মৃত্যুর পদ্মধ্বনি শোনে। ঝাঁঝা রোদে পাঁজর বের করা যান ছুটে চলে অলিতে গলিতে। অমল রিক্সা চালায় জোরে, অমল রিক্সা চালায় জ্বরে। অমলের সুধা নেই, আছে গাঁজার ধোঁয়া। ছাতুর সঙ্গে দুঃখ গুলিয়ে খেয়ে ফেলে এক ঢোকে। কালো চামড়ায় গড়িয়ে পড়ে কালীঘাটের ঘাম। বিন্দু বিন্দু রাস্তায় পড়ে তপ্ত পিচের ওপরে। অমল রক্ত ঘাম মারিয়ে রিক্সা টানতে জানে।
অমলের খিস্তি এসে আটকিয়ে যায় গলায়, কুৎসিত অ্যাডামের আপেল জমা হয়, শ্রম অমল চোলাইয়ের অতলে ঠাঁই খুঁজে ফেরে। এর জন্য কখনো লাল ব্রিগেড, কখনো সবুজ টুপি, কখনো বা স্ট্যান্ড ফাঁকি দেওয়া একটা ক্ষেপ চুরি চুপি বাড়তি টাকায় জমে বাড়তি মদের পেট। অমলের মন নেই, লজ্জা ঢাকা শরীর নেই, পাঁজর বুট টায়রা ছাড়া পৃথিবীতে কিছু নিজের নেই। অমলের আছে ছেঁড়া গামছা, আদর্শ হিন্দু হোটেল, অমলের আছে চেলায়ের ঠেক, বাজারের সুইটি, আর যতটা জুড়ে আছে মধ্যরাতের ফুটপাত, সালমান ভাইও আছে ততটা। ধূমকেতুর মতো অমল এপাড়া বেপাড়া চষে বেড়ায়, পয়লা মেতে ময়লা ঠোঁটে গাঁজার ধোঁয়া ওড়ায়। অমল রিক্সা ভালোই চালায়, অমল রিক্সা জোরেই চালায়। আরেকটি কবিতা। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্নায় ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃত প্রদোষ দোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম। তারে আমি রাখিয়া এলাম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে। তুমি যখন যেভাবে ফিরে আসো, তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। তুমি আমার রক্তে মিশে গেছো, আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয় আমি জানি না। সমরেশ মজুমদার বলেছেন। হয়তো তোমার পাবো দেখা যেখানে ওই নত আকাশ চুমেছে বনের সবুজ রেখা, ওই সুদূরের গায়ের মাঠে আলের পথে বিজন ঘাটে হয়তো এসে মুচকিয়ে এসে আমার হাতটি একা, ওই নীলের ওই গহন পারে ঘুমটা হারা তোমার চাওয়া, আনলে খবর গোপন দুটির দিক পারে ওই দক্ষিণ হাওয়া বনের ফাঁকে দুষ্ট, তুমি আসতে যাবে নয়ন চুমি সেই, সে কথা লিখেছে হোতা দিগন্তের ওই অরুণ লেখা। আমরা এখন তো নতুন কবিদের লেখা ভীষণ পড়ি, তো আমরা যাদেরকে দেখে আমরা উৎসাহিত হই, আমরা খুঁজে পাই কিছু লেখার কবিতার বিষয়বস্তু। তো সেই কবিদের মধ্যে তো সবার উপরে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, এবং তারপর আস্তে আস্তে বাকি যারা যারা আছেন তারা সকলেই আছে। কবিগুরুর কবিতা আমাদের কাছে একটি জীবন্তকারী বিস্ময়, এই একটি অসম্ভব বিস্ময়ের নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো কবিগুরুর কবিতা একটা বলবো, যথারীতি আমার নেটটা চলে গেছে, নেটেলে বলবো, ততক্ষণ আমি নিজের একটা কবিতা বলবো। একটু রবি ঠাকুরের সামনে কিছু কথা বলি। রবি ঠাকুরের সাথে আমার কখনোই কথা হয়নি, যেটুকু চেনা সেটুকু দিয়ে তাকে প্রকাশ করতে পারিনি। সেদিন পলাশ ফুটেছিল, শিমুলের গায়ে লাল থোকা থোকা ফুলের বাহার, ঠাকুর বাড়ির পাশে খুব ভিড়, বাড়ি বলতে শান্তিনিকেতন। গাছতলায় যেই পাঠশালা বসে তার ছুটি হয়েছে কিছুক্ষণ আগে। একটা ছেলে বসেছিল একটু দূরে, হাতে স্লেট পেন্সিল, ছেলেটি মন দিয়ে কি যেন লিখছে। বাইরের জনতা এসেছে কবিকে একবার ছুঁয়ে দেখতে, প্রণাম করতে। কিছু লোক তাদের আটকে রেখেছে বাড়ির বাইরে, বারবার বলছে কবি এখন ব্যস্ত, পরে দেখা করবেন আপনাদের সাথে। এই কথা শুনে হন্তদন্ত হয়ে একজন ছুটে আসে ঠাকুরের কাছে, বলে ওরা যে অধীর হয়ে উঠেছে আপনাকে দেখার জন্য, একবার চলুন, এই ছেলেটাকে আজকের মতো ছুটি দিয়ে দিন না হয়। কবি একবার চোখ তুলে চাইলেন, চোখে শিমুলের রং লেগেছে। ছোট্ট ছেলেটা ভয় পেয়েছে, সে অবাক হয়ে দেখছে কবির দিকে। চোখ নামিয়ে কবি শান্ত স্বরে বললেন, ভুবন, 10-এর ঘরের নামটাটা লেখো দেখি, আজ শেষটুকু মুখস্থ করতে হবে তোমায়। ছেলেটা হাসি মুখে লিখতে থাকে। কবি ওই লোকটার দিকে তাকিয়ে বললেন, একজন প্রকৃত ছাত্রের থেকে অনুরাগী বড় নয়,
ছাত্র সুশিক্ষিত না হলে সমাজ চলবে না, ওদের অপেক্ষা করতে বলো, আমার দেরি হবে। ছোট ছেলেটা মন দিয়ে লেখা শেষ করতে তবেই ছুটি পেল। তার মনে যুদ্ধ জয় সাহস, সে একটা বড় কিছু শিখল। সে এই লেখাটা আমি এর আগে পড়েছি এখানে, তবু অনেক আগে পড়েছি, তাই আর একবার। এখনো 10 মিনিটের উপর সময় আছে। একটি ঐতিহাসিক বিচারের কথা সকলের সাথে ভাগ করে নিচ্ছি। প্রশান্ত দাস লিখেছেন ঐতিহাসিক বিচার। সত্যকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল 1633 সালের 21শে জুনে। দীর্ঘদিনের বিচার শেষে রায়দান হয়েছিল 391 বছর আগে, ঠিক আজকের দিন 21/6/2024 লেখা। তার মানে 21 তারিখ আগের মাসের এই ঘটনাটি 391 বছর আগে ঘটেছিল। ঐতিহাসিক সেই বিচার সভা বসেছিল ক্যাথলিক ধর্মের পীঠস্থান রোম শহরে। রোমের সর্বোচ্চ ন্যায়ালয়ের গ্যালারিতে সেদিন জনারণ্যে লোক যেন না ধরে। খ্রিস্ট ধর্মের মাথা পোপের বিচারালয়ে মন্ত্রিসভায় যাঁদের মন্ত্রী কেউ বাদ না পড়ে। ধর্মগুরু, খ্যাতিমান ধর্মযাজক, ধর্মের ইজারাদার, কেষ্ট বিষ্টু গণ্যমান্য সবাই জনতার ভিড়ে। গ্যালারির সামনে বিচারালয়ের ঠিক মধ্যখানে আসীন গির্জার অষ্টম পোপ আরবান স্বয়ং। তিনি বিচার সভার মুখ্য বিচারক, যিনি সঙ্গে গোটা ইতালির ঈশ্বরের প্রতিনিধি হওয়ার অহং। বিচার সভায় অপর প্রান্তে কাঠগড়ায় দাঁড়িয়ে 69 অবিনস্ত কেশ এক অশক্ত বৃদ্ধ, মুখময় অবিনস্ত সাদা দাড়ি, পোশাক এলোমেলো, সেদিনের বিচার সভার আসামি সে জ্ঞানী বৃদ্ধ। চেহারা তার ভীষণ বিধ্বস্ত, বয়সের ভারে নত, চোখে মুখে তার ক্লান্তির ছাপ ভীষণই সুস্পষ্ট। দাঁড়িয়ে থাকতে পারছেন না তিনি, দেখে বোঝা যাচ্ছিল। কোন রকমে হাতল ধরে দাঁড়াতো ভীষণ কষ্ট। কি তার অপরাধ সত্য ছোঁয়ায় বৃদ্ধটির? কাউকে খুনের কি আছে অভিযোগ? করেছেন কি চুরি ডাকাতি বা রাহাজানি, রাষ্ট্রদ্রোহিতা? আর তার আছে কি কোনো যোগ? তখনকার দিনে তার যে অপরাধ মানুষ খুনের থেকেও স্পর্শকাতর। তার অপরাধের রায়দান শুনতে তাই জনারণ্যে পরিণত হয়েছে রোম শহর। সাজা শুনতে উদ্গ্রীব সকলে, নানান গুঞ্জন চলছে সবার মনে। 33 বছর আগে সাজার পুনরাবৃত্তি ভেসে উঠেছিল সেদিন সবার মনে প্রায়। অপরাধ তার বই লিখেছেন গ্রহতারাদের নিয়ে। তার বক্তব্য বাইবেলের সাথে আদৌ মেলে না। কি সব যন্ত্র আবিষ্কার করে গ্রহতারাদের দেখে আসল সত্য সামনে এনেছেন পৃথিবী স্থির না। বিচার সভায় আসনে বসে তার এককালের বন্ধুরা সবাই তার শাস্তি চাইছেন। এটা ব্যথিত করছে তাকে। শাস্তি শোনার অপেক্ষায় তিনি যেন প্রহর গুনছেন। বিচারকের রায় জানেন না তিনি কি ঘটবে আজকে। অবশেষে রায় ঘোষণা হলো নিদারুণ এক শান্তি, নিদারুণ এক শাস্তি। মৃত্যুদণ্ড নয়, শারীরিক নিগ্রহ নয়, আমৃত্যু গৃহবন্দী। তার লেখা বই নিষিদ্ধ ঘোষণা হলো তারই সাথে। বিজ্ঞানের অগ্রগতি রোধ করার এটা ছিল ফন্দি। পৃথিবীটা ঘুরছে আজও যেমন ঘুরেছিল সেদিন। গৃহবন্দী হত্যা করেও থামানো যায়নি আজও। বিজ্ঞান ঠিকই এগিয়ে চলেছে, চলবে চিরদিন। বিজ্ঞান ছাড়া আজকের দিনে ভাবা যায় না কোনো কাজ। তিনি আর কেউ নন, দূরবীনের আবিষ্কারক, আমাদের সবার বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। তার অবদান পাথেয় করে বিজ্ঞানের অগ্রগতি। তাই আজ বিজ্ঞানের এই জয়যাত্রার দিনে তাকে লেখক সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন এবং তার সাথে আমরাও জানাচ্ছি। আমিও জানলাম, আপনারাও জানলেন সকলে। সুকুমার রায়ের ছড়া বাবা কবিতা, ছড়া কবিতা পড়তে বসে মুখের ওপর কাগজখানি ধুয়ে রমেশ ভায়া ঘুমোয় পড়ে আরাম করে শুয়ে। শুনছো নাকি ঘরর ঘরর নাক ডাকার ধুম? সবচেয়ে বড় বেজায় দেখি দিনের বেলায় ঘুম।
বাতাস পোড়া এই যে থলি দেখছো আমার হাতে, দুরুম করে পিটলে পরে শব্দ হবে তাতে। রমেশ ভায়া আঁতকে উঠে পড়বে কুপকার, লাগাও তবে ধুম ধারাক্কা, ক্যা বাত ক্যা বাত। ও বাবারে, একে রে ভাই, মারবে নাকি চাটি? আমি ভাবছি রমেশ বুঝি সব করেছে মাটি। আবার দেখো চোখ পাকিয়ে আসছে আমায় তেরে, আর কেন ভাই দৌড়ে পালাই প্রাণের কাছে। 7 মিনিট আছে, 7 মিনিটের মধ্যে আরেকটি কবিতা সুকুমার রায়ের হাতুড়ে। একবার দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা চেরা চটপট মেরামত। হয়েছেন গুরুমোর শোন শোন বৎস, কাগজের রোগী কেটে আগিকর মৎস্য। উৎসাহে কিনা হয় চেষ্টায়, অভ্যাসে ঝটপট কিনা হয় চেষ্টায়। খেটে খুটে জল হলো শরীরের রক্ত, শিখে দেখে বিদ্যেটা নয় কিছু শক্ত। কাটা ছেঁড়া ঠুকঠাক কত দেখ যন্ত্র, ভেঙে চুড়ে জুড়ে দেই তারও জানি মন্ত্র। চোখ বুঝে চটপট বড় বড় মূর্তি, যত কাটি ঘ্যাঁস ঘ্যাঁস তত বাড়ে ফুর্তি। ঠ্যাং কাটা গলা কাটা কত কাটা হস্ত, শিশিরের আঠা জুড়ে দেই চস্ত। এইবারে বলি তাই রোগী চাই জ্যান্ত, ওরে ভোলা গোটা 6 রোগী ধরে আনতো। গেটে বাতে ভুগে মরে ওপার আর নন্দী, কিছুতেই সারবে না এই তার ফন্দি। একদিন এনে তারে এইখানে ভুলিয়ে, গেটে বাদ ঘেটে ঘুটে দেব সব ভুলিয়ে। কার কানে কটকট কার কানে সর্দি, এসো এসো ভয় কিসে আমি আছি বদ্যি। শুয়ে কেড়ে ঠ্যাং ভাঙা ধরে আন এখানে, স্কুপ দিয়ে এঁটে দেব কিরকম দেখে নে। গাল ফোলা কাঁদো কেন, দাঁতে বুঝি বেদনা, এসো এসো ঠুকে দি আর মিছে কেঁদো না। এই পাশে গোটা 2, ওই পাশে 3টে, দাঁতগুলো টেনে দেখি কোথা গেল চিনটে। ছেলে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু, মোর কাছে ভেদ নাই কলেরা কি ডেঙ্গু। কালা জ্বর পালা জ্বর পুরনো কি টাটকা, হাতুড়ির এক ঘায়ে একেবারে আটকা। 5 মিনিট আছে আমার কাছে। 5 মিনিটে একটা স্বরচিত কবিতা পাঠ করব সকলের জন্য। এটি স্বরচিত কবিতা আরোহণ। ক্রমশ আবছা হয়ে আসা আলপথে দাঁড়িয়ে আমি সেই সৃষ্টির শুরু থেকে। একটা জলে খেয়ে যাওয়া সেতু, আমি দাঁড়িয়ে সেখানে। কত যুগ এখন মনে পড়ে না। একটা কাঠের সিঁড়িতে জড়ো করা অব্যবহৃত জিনিস বোঝায়, স্মৃতির ওপারে যদি যেতে পারি ওঠানামা তাই সারাক্ষণ। একটা বিবর্ণ বাড়িতে নির্জনতা মেখে, বহু পুরনো রং চটা নড়বড়ে আরামকে দ্বারা অল্প হাওয়ায় তুলছে সামনে দাঁড়িয়ে আমি। প্রতিটা প্রহরে লাঠি হাতে পাহারাদার চাঁদদেরাহ হাত মেরে যায়। রূপসী আর লাস্যময়ী চাঁদ তখন আকাশ জুড়ে। ওই আলোতে মাখামাখি সব তারা আর নক্ষত্রের আলো ফিকে পড়ে যায়। পরিবর্গার ফাঁকে ফাঁকে জোনাকির আলো জলে আর নেভে। সামনে ইট পাথর খোবলানো শ্যাওলা ভরা পাড়, শান্ত পুকুরের জল যেন ঢেউ খেলাতে ভুলে গেছে। রাতচরা পাখি খানিক উসকুস করে, ডানায় ভর করে মসৃণ উড়ান ভরে। অকাতরে পৃথিবী ঘুমায় বুকে নিয়ে সুখ দুঃখের স্মৃতি। খাঁচায় বন্দি তোতা ডানা ঝাপটায়, আস্তার শিকল আলগা। তোতা আর আমি মুখোমুখি কিছুর অপেক্ষায়। কার? ওই যে তার যে আসবে, না পাওয়ার যা কিছু করায় গঙ্গায় গুছে নেবে, আর সৃষ্টির বিন্যাস হবে তখনই। পিছু ফিরে পা বাড়াতে যাবার আগেই সে জেগে উঠবে, আর হাত ছাড়াবার কোনো চেষ্টা করার কোনো সুযোগ আমায় দেবে না। আবল বন্ধ করে দেবে পালাবার। অত্যন্ত বিবশ আমি এমন মনের মানুষ পেয়ে, একটা জীবনে ওই একটা মনের মানুষ, ওই আলপথ, ওই কাঠের সেতু, ওই পরিবর্গা, নড়বড়ে আরামকে দ্বারা ভাঙাচোরা পুকুর পাড় সবকিছু অদৃশ্য হয়ে যায়। পুকুরের জল কাপে তিরি তিরি, খুব সাবধানে তোতার পায়ে যত্ন করে শিকল পরিয়ে দিই। খড়খড়ি দিয়ে চাঁদের আলো আস্তে আস্তে হালকা হয়ে যায়, দুটো অবয়ব ঝাপসা হয়ে আসে।
আয়ত দুই চোখে ভোরের সূর্য তার প্রথম নরম আলোয় ভরিয়ে দেয়। এটাই মনে হয় শুভ দৃষ্টি, আর এটাই জীবনের কোলাহল। দুটো মানুষ আর একটা পৃথিবী ঝলমলায়। সুন্দর কবিতা, অনেকে সাথে আছো। এই দুটো মানুষ একটা পৃথিবী ঝলমলায়, এরকমই সকলের জীবন এরকমই সুন্দর এবং ভালো হোক। সকলে তাদের তারা যা যা জীবনে ফেলে এসেছেন, যা কিছু অপূর্ণতা, সেগুলো পূর্ণতা পাক। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। এই মুহূর্তে আজকে আমার সাথে অনেকে ছিলেন, সকলকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা জানাচ্ছি এই মুহূর্তে আমার সাথে পাশে থাকার জন্য এবং ইচ্ছেপূরণ গ্রুপের সাথে পাশে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।